যে বাজেট পেশ করা হয়েছে এটা একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, কিন্তু মন খারাপ, ভালোভাবে দিতে পারতেছি না। আজকে এই শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা খাতের উপর যেহেতু সর্বোচ্চ বাজেট, এই জন্যই আমার একটু বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন। এই শিক্ষা খাতের বাজেটটা যাতে ঠিকমতো কাজে লাগানো হয়, কারণ এই শিক্ষা খাতে আগে যে বাজেট রাখা হয়েছিল সেই বাজেটে দেখা যায় যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়তো প্রশিক্ষণে, শিক্ষকদের প্রশিক্ষণ। মাননীয় স্পিকার, আপনি শুনলেও অবাক হবেন, এই যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে বাজেট রাখা হতো, শিক্ষার উন্নয়নের জন্য না, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণে শিক্ষকদেরকে না পাঠিয়ে আমরাও এই প্রশিক্ষণে যাইতো, শিক্ষকদের প্রশিক্ষণে, এবং আমরাও এই শিক্ষকদের প্রশিক্ষণে গিয়ে তাদের আত্মীয় স্বজনকেও সেই প্রশিক্ষণে নিত শিক্ষকের নাম দিয়ে, এবং সেখানে তারা যে ট্রেনিং নিয়ে এসে, আমরা দেখা গেছে যে একজন উপসচিব প্রশিক্ষণ নিয়ে আসছে, উনি প্রশিক্ষণ নিয়ে এসে 2 মাস পরে তাকে বন মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দিছে। এখন উনি ছাত্রদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং নিয়ে আসলো, সেই ট্রেনিং কি উনি বাঘকে শিখাবে, না ভালুককে শিখাবে, না সাপেরে শিখাবে? এটা প্রশ্ন। এই ধরনের বাজেটকে যাতে অপচয় করা না হয়, আর যাতে এই ধরনের দুর্নীতি শিক্ষা খাতে না হয়, সেটাকে দেখতে হবে। এখানে আপনার আমাদের এত বড় রিস্ক নিয়েছেন এই সরকার যে কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায়। আপনি দেখেন, এই একটা পত্রিকায় লেখা আছে, পাঠ্য বই মুদ্রণে এনসিটিভিতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। কেন আমাদের কি লোক নাই? আওয়ামী সিন্ডিকেটদের কাছে কেন? এখানে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে বেশি বিতর্কিতদের মধ্যে আছে এনসিটিভি সচিব অধ্যাপক শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। তিনি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপমণির ঘনিষ্ঠ পানি জাহাঙ্গীর, শাহিদুল কবির, রতন কুমার, নিজামুল হক সিন্ডিকেটেরও সক্রিয় সদস্য ছিলেন। এখন তাকে আবার এখানে কেন এই সুযোগটা দেওয়া হলো? এটা আমার আপনার মাধ্যমে প্রশ্ন। এবং ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে, যারা আমাদের দেশের এই ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে বঞ্চিত করে এখানে প্রায় 2000 কোটি টাকার মুদ্রণ কাজ হাসপাতাল করা হচ্ছে। এটা তদন্তে দেওয়া হোক, এবং তদন্তে দেওয়া হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেই আপনার টাকাটা রেখেছেন শিক্ষা খাতে, যে 1,36,606 কোটি টাকা, এই 6 কোটি টাকার সঠিক ব্যবহার করতে হবে। এখানে দেখা যায় কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষার কথা প্রাধান্য দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই কর্মমুখী শিক্ষায় আপনার এখানে এটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি চালু না করেন, নতুন ভাবে যদি আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয়, তাহলে তো আপনার কিভাবে এই শিক্ষার মান উন্নয়ন করবেন আপনি কারিগরি শিক্ষার? সুতরাং এই কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য, তৈরি করার জন্য, সেই শর্তগুলি কিছুটা শিথিল করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এখানে বাড়াতে হবে। এখানে এনটিআরসি নামক শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক নিয়োগের জন্য যে একটা আপনার এনটিআরসি বিগত সরকারের সময়, বিএনপি সরকারের সময় এনটিআরসি করা হয়েছিল শিক্ষকদের একটা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, কিন্তু এই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এখন কয়েক হাজার নকল সার্টিফিকেট দিয়েছে। এখন এই নকল সার্টিফিকেটদারীরা, এই যে একটা পরীক্ষা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে, নকল সার্টিফিকেটদারীরা এখন এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছে। এই জন্য আগে নকল সার্টিফিকেটদারী যারা, তাদেরকে বাই করতে হবে। আমরা চাই যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হোক, কিন্তু সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এনটিআরসি এর যে বর্তমান সিস্টেম, এই সিস্টেমে মাননীয় আইনমন্ত্রী যদি এখানে থাকেন, ওনাকে আমি জানাতে চাই যে আইনের কোথাও বলা নাই এনটিআরসি শিক্ষক নিয়োগ দিতে পারবে। যেহেতু আইনে বলা নাই, সুতরাং এটা কিভাবে তারা শিক্ষক নিয়োগ দেবে? এই জন্য শিক্ষক নিয়োগের জন্য একটা মিনি আপনার কমিটি গঠন করা হোক, যে বিসিএস এর আদলে, যাতে প্রকৃত এবং মেধা সম্পন্ন শিক্ষকরা আমরা এখানে নিয়োগ পেতে পারি। আমরা চাই একটা এই শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য আবারও যদি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের মতো এখানে শিক্ষা অধিদপ্তরের একটা দুর্নীতি রাখরা, এনটিআরসিও একটা দুর্নীতি রাখরা, আপনার টেক্সট বুক হলো আরো বেশি দুর্নীতি রাখরা, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এগুলিকে ঢেলে সাজানো না হলে আমরা কিন্তু আগের অবস্থায় থাকবো, এবং জাতির কাছে আমাদের উত্তর দিতে হবে
এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, 1,36,000 কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন, আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে? উনি তো করেছেন এদেশের শিক্ষার উন্নয়নের জন্য। সেই জন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের যে চাকরি জাতীয়করণ আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বলেছেন, এটা কিন্তু 2010 সনের 12ই মে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে তৎকালীন বিরোধী দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা। মাননীয় সদস্য, আপনাকে আরো 3 মিনিট সময় বৃদ্ধি করা হলো। আমি যদি সরকার গঠন করতে পারি, এদেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করব। ওনার এই ঘোষণার সময় আজকের যিনি আমাদের মাননীয় মহাসচিব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে উনি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন ডক্টর উসমান ফারুক সাহেব ছিলেন, খায়রুল কবির খোকন সাহেব ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবরা ছিলেন, জয়নুদ্দিন ফারুক সাহেব সেদিন ছিল। সুতরাং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে। নন এমপি শিক্ষকদেরকে এমপিভুক্ত করতে হবে এবং এতদিয়ে মাদ্রাসার শিক্ষকদেরকেও এমপিভুক্ত করার আওতায় আনতে হবে। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা না আনি, শিক্ষায় আমরা বলবো যে শিক্ষার উন্নয়নের কথা বলবো, শিক্ষকদেরকে অভুক্ত রেখে তো শিক্ষার উন্নয়ন করা যাবে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে অভুক্ত রাখা যাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় না শিক্ষকদেরকে অভুক্ত রাখার জন্য। মাননীয় স্পিকার, আজকে যেহেতু আমার সময় কম, আমি যদি আগের নির্ধারিত 8 মিনিট পাইতাম, আপনি 2 মিনিট দিলে 10 মিনিট হতো, এখন পেলাম 9 মিনিট, আরো 1 মিনিট কম আছে আমার। তো যাই হোক, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু উনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। আমরা চাই এই বরাদ্দটা আগামী 5 বছরের ভিতরে জিডিপির 5% উন্নীত করা হোক এবং 5% উন্নীত করে আমাদের এই সমস্যাগুলি দূর করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। আমাদের যে পুলিশ, আমার যে এলাকা, সেই এলাকার পুলিশ প্রশাসন, তাদেরকে যদি বলা হয় যে ইয়ারা ব্যবসায়ীদেরকে ধরেন, ওনারা বলে কিভাবে ধরবো, আমার তো ইয়া নাই, ওই যে গাড়ি নাই, পরিবহন নাই, তাদেরকে গাড়ি দেন প্রয়োজনে, কিন্তু তাদেরকে ধরার একটা ব্যবস্থা করেন এই মাদক সেবনকারীদের। কিন্তু মাদক সেবন যারা করে, আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য এর মধ্যে জড়িত, ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে তারা আওয়ামী লীগের ইউনো ডিসি। তাদেরকে কি করা হয়েছে, হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছেন, এই প্রশাসন কাজ করছেন। আমাদের এমপিদের কথা তারা শোনে না, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং সত্যিকার ভাবে যদি এই বাজেট বাস্তবায়ন করতে হয়, তাহলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনীকে জেলে সাজাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের কখনো মঙ্গল আমরা আশা করতে পারি না। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এই ভাটাইচর থেকে হোমনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অধিকাংশ অংশে ভাঙা এবং তিতাসের অনেক অংশই ভাঙা। তিতাসে আরেকটা মিনিট দেন আমাকে, 1 মিনিটের মধ্যে আমার এলাকায় 1 মিনিট দেয়া হলো, শেষ করেন তারপরেও। হ্যাঁ, এখানে একটা এলাকা আছে ঝগড়ার চর, এই ঝগড়ার চরকে আমরা শান্তির চরে পরিণত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই তিতাস নদীর পরে এখান থেকে আপনার এই গ্রামটি সম্পূর্ণ একটা দ্বীপ এলাকা, বিচ্ছিন্ন এলাকা। এখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, মাননীয় মহাসচিব, উনি পদক্ষেপ নিয়েছেন এই নদীর উপর সেতু নির্মাণ করার জন্য। সেই জন্য আমি মাননীয় মহাসচিবকে এবং আজকের আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভবেরচর থেকে মেঘনা যাওয়ার রাস্তা, মেঘনা হয়ে হোমনা যাওয়ার রাস্তাটা, এটা মেরামত করার জন্য। এবং আমরা যে যাই, আমাদের গাড়ি ওইখানে পড়ে জায়গা, মানুষ দিয়ে আবার উঠাইতে হয়, তো সেই অবস্থায় থেকে পরিত্রাণে আমরা উপায় খুঁজছি। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীকে আমি আরেকটা অনুরোধ করবো, তিতাসকে একটি পৌরসভায় পরিণত করার জন্য। তিতাস একটি পৌরসভা যাতে হয়, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য।